মন না চাইলেও কাজ ফেলে যেতে হয়। কারণ ছেলে যখন বায়না করে তখন তো না যেয়ে উপায় নেই। আবার গিয়েও হুটাপাটা করে আমার বাসায় চলে আসতে হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। মানে ঘুম থেকে উঠেই ব্যাস বায়না শুরু করছে। বলেন তো মানে এত জিদ করলে কি হয়? সবসময় তো আর বেরোনো যায় না সব জায়গায়। আর এখন মেঘ, কখন কি মেঘ এসে যায় মানে আকাশের অবস্থা কোনো ঠিক ঠিকানা নাই। উটপাট করে মেঘ চলে আসে, বাতাস চলে আসে। যেহেতু আর ৪-৫ দিন পরে মানে বৈশাখের, তো এটার প্রিপারেশন নিয়ে আরো বের হওয়া। দেখি কি করা যায়। আর না গেলে তো আর কিছু বোঝাও যায় না যে বৈশাখে কিছু করব কিনা বা না করব কিনা। আগে যখন একা ছিলাম তো একা প্ল্যানিং করতাম। আর এখন যেহেতু ফুলাপান সব একসাথে, তো এইজন্য সবাইকে নিয়ে আসলে প্ল্যানিং করতে হয়। আর এদিকে আমি মায়ের বাসাতে মায়ের এখন শাড়িগুলো আমি সব তল্লাশি করব। কোনটা আমি পরবো। কারণ হচ্ছে বৈশাখের জন্য অনেক শাড়ি আগের থেকে কিনা রইছে। আর যেটা হয় একদিনই পরা হয়, তারপর তো আর পরা হয় না। তো পরে মায়ের আলমারিটা খুলে আমি দেখতেছিলাম যে কি পরা যায়। পরে মা বলল যে আরো কিছু শাড়ি আছে অন্য জায়গায় ঘরে রাখা নেই। তো আমি বললাম যে এখান থেকে যেগুলো আছে সেগুলো আগে দেখি আমার ভালো লাগে কিনা, তারপরে বাকিটা। তো এই খুঁজতে খুঁজতে হঠাৎ করে চোখে পড়লো যে আমার শ্বশুরের দেয়া শাড়িটা। সে আমাকে বৈশাখের শাড়িটা দিছিল, কিন্তু আমার কখনোই ওইভাবে পরা হয়নি। আর পরবো বা কি করে, যেদিন সে কিনে নিয়ে আসছিল বৈশাখের আগেই সে আসলে মারা গেছিল। তো এই জন্য ওভাবে আর বৈশাখ পালন করা হয়নি। তো শাড়িটা আর পরাও হয়নি কখনো। তো অমনি ভাঁজ করে রাখা আছে। মনে হয় একবার পরছিলাম একটু, পরে আবার খুলে ফেলছিলাম এরকম, কিন্তু কখনো ওভাবে করে পরা হয়নি। দেখলেই আমার খুব খারাপ লাগে আর তার কথা অনেক বেশি মনেও পড়ে। তো এদিকে এই শাড়িটা হচ্ছে আমার ভাই দিছে। তো এটাই ভাবতেছি একদমই নতুন, গত বছর এটা দিছিল। তো ভাবলাম যে এটাই এবার পরা যাক। আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুরের দেয়া বৈশাখের শাড়ি। সে খুব শখ করে এটা এনে দিছিল, পরবো দেখবে, কিন্তু আসলে ওরকম কিছুই হয়নি। সব ঠিকঠাক করে বাসায় চলে আসছি, হুটোপাটা করে এসে দেখি ভীষণ ঝড় উঠছিল। আর যেটা ভাবছিলাম ওইটাই, আমি জাল দিয়ে গেছিলাম বারান্দার, গিয়ে দেখি পুরা ঘর বাড়ি একদম ধুলা ধুলা হয়ে গেছে। সাথে আমার গাছের অর্ধেক ফুলও ঝরে পড়ে গেছে। এত পরিমাণের বাতাস, এত পরিমাণের বৃষ্টি একটু হয়েছে। আর যা কাপড় চোপড় ছিল সেগুলো তো একাকার অবস্থা। তো এই ফাঁকে জায়না আব্বু বলে উঠলো একটু ডাল দিয়ে রুটি খাবে গরম গরম। তো আমি এটা হাতে মাখায় বসায় দেবো। আর জায়নেরও খাওয়া হয়ে যাবে, যেহেতু মায়ের ওখান থেকে সব খাবার দাবার নিয়ে চলেই আসছি। কিছুই করা লাগতো না। তারপরে যেহেতু একটু একটা তরকারি রান্না করতে হবে, গরম করে রুটি দিয়ে খেতে হবে, তো এই জন্য আমি এটা খুব সুন্দরভাবে হাতে মাখায় বসায় দেবো। আর এইভাবে হাতে মাখায় বসায় রান্না করলে কিন্তু যে কোনো জিনিসই অনেক বেশি মজা হয়, সত্য কথা। আর ঝালের পরিমাণটা একটু কম দেবো যাতে করে জায়ানও একটু খায়। আর এরকম ডাল একসাথে হাতে মাখায় যখন আপনি মাখা করে রানবেন, মানে বড় বড় রেস্টুরেন্টে গেলে দেখবেন জিজ্ঞাসা করে যে কি দিয়ে খাবেন, ডাল না সবজি। যখন আপনি ডাল বলবেন তো দেখবেন যে এই ধরনের ডালগুলোই কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে একদম গাঢ় গাঢ় করে এনে দেবে পরোটার সাথে। মানে দেখলে তো মনে হয় যেন দূর, এইগুলো তো আমরা বাসায় বানাই খেতে পারতাম। কিন্তু হ্যাঁ, আসলে মজাও তো লাগে, তাই না? এরকম ডাল দিয়ে গরম গরম রুটি খেতে ঝাল চিবাই মানে অনেক টেস্টি একটা খাবার। তো আমি এখানে একটু টমেটো দিয়ে দেবো যাতে করে হালকা একটু টক টক হয়। আর টমেটোর সস বানাবো বানাবো করে যে এই নিয়ে কত টমেটো আমি কিনলাম আর ফেললাম, কিন্তু আমার সময় হয় না। সময় বলতে আলসেমি এটা বেশি খারাপ করে, মানে একদমই আলসেমি লাগে। তো এই জন্য আসলে কিছুই হয় না। তো এটা যখন ফুটে একদম শেষ, তখন আমি এটা দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটা আমি ডবল ডবল দিছি, কারণ ঘ্রাণটা যাতে খুব বেশি আসে ডালে। তো ডালে একটু আলাদা স্বাদ বানানোর জন্য এখানে আমি কিছু জিরা, কিছু দিয়ে দিলাম আছে মহরি, কিছু দিয়ে দিলাম আপনার ধনে, সবকিছু একসাথে মিক্সড করে ঝাল দিয়ে টিক্কা বানায় একদম আমি এখানে দিয়ে দিলাম। আর লাস্টে কিন্তু আবারও আমি ধনে পাতা দিয়েছি। মানে খেতে ভীষণ মজা হয়েছে, বিশ্বাস কর। রাতেও রুটি খাওয়া হয়েছে, সকালেও রুটি খাওয়া হয়েছে, মানে এক ডাল দিয়ে মানে তৃপ্তি সহকারে রুটি খাওয়া হয়েছে। অনেক স্বাদ হয়েছিল। তো কেমন লাগলো সবাই বলে, সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।